Hello? প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৪৩ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু ঘটনা পাঠিয়েছেন চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। এবং ইনি কিন্তু এই প্রথমবারের জন্য ঘটনা পাঠাচ্ছেন না, এর আগেও উনি অনেকবার ঘটনা পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, কিন্তু তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তাতে কোনো অসুবিধে নেই আমাদের। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। এবং উন্মেষ আমাদেরকে এর আগে কত যে ঘটনা পাঠিয়েছে সেটা আমার গোনার বাইরে চলে গেছে। এবং উন্মেষের মতো যারা ঘটনা পাঠায় রেগুলারলি, তাদেরকে বলতে চাই যে এনারা কিন্তু প্রেতপক্ষকে একেবারে নিজের পরিবার, নিজের চ্যানেল বলে ভাবে এবং রেগুলারলি আমাদেরকে ঘটনা পাঠায়। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৪৩ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। রাজদা, কেমন আছো? আশা করি ভালো আছো। এর আগে তোমাকে অনেক ঘটনা শেয়ার করেছি, অনেকদিন পর তোমাকে এই ঘটনাটা বলছি, ভালো লাগলে শেয়ার করো। এটা একটা সত্যি ঘটনা যা লোক মুখে আজও শোনা যায়। প্রতিবারের মতো নাম প্রকাশে আমি অনিচ্ছুক, আর আমি ঘটনা বলছি চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। শুরু করছি ঘটনা। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটা প্রত্যন্ত গ্রামে এই ঘটনাটি ঘটে 1990 সালের দিকে। জায়গাটা গ্রাম্য, চারিদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর ছোট ছোট খাল বিলে ভর্তি। গ্রামের মানুষ তখনও বিদ্যুৎ খুব বেশি পেত না, রাত নামলেই চারপাশে অন্ধকার হয়ে যেত। ঘটনাটা গ্রামেরই এক মহিলা রেনু বেগমের। তিনি ছিলেন একেবারেই সাধারণ গৃহবধূ, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিলেন। কিন্তু একদিন রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ার পর তিনি হঠাৎ খেয়াল করলেন বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে একটা কান্নার শব্দ ভেসে আসছে। এমনিতেই ঘুমচোখ, প্রথম রাতে এই কান্নার শব্দ শুনে তিনি ভেবেছিলেন হয়তো কোনো বিড়াল বা শেয়াল হবে। কিন্তু পরের রাতেও আবার রেনু বেগম একই শব্দ শুনতে পেলেন। এবার তিনি বাইরে বেরিয়ে স্পষ্ট শুনলেন যেটা তিনি কোনো জন্তুর কান্নার শব্দ ভাবছিলেন সেটা আদপেও তা নয়। এটা একটা মেয়ের কান্না, যেন কেউ বুক ভেঙে কাঁদছে। কিছুদিন পর থেকে রেনু বেগম আরেকটা ভয়ঙ্কর জিনিস দেখতে শুরু করলেন। সময়টা ভোর রাত হবে। তিনি জানলার পাশে দাঁড়িয়ে দেখতে পান একজন সাদা শাড়ি পরা মেয়ে বাঁশঝাড়ের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। মেয়েটির চুল কোমর পর্যন্ত লম্বা, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু নিচু হয়ে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো গ্রামের কোনো মেয়ে, কিন্তু ভালো করে তাকালে তিনি দেখতে পান মেয়েটির পা মাটিতে স্পর্শ করছে না। রেনু বেগম যখন তার স্বামীকে এইসব কথা বলেন, তিনি একটা কথাও বিশ্বাস করেন না। কিন্তু কিছুদিনের মধ্যেই রেনু বেগমের আচরণ পাল্টে যেতে লাগলো। তিনি দিনের বেলায় একা একা ফিসফিস করে কথা বলতে লাগলেন, কারোর সাথে নয়, নিজের সাথেই নিজে কথা বলতেন। মাঝে মধ্যে হঠাৎ বিভৎস সুরে হেসে উঠতেন, আবার হাসতে হাসতেই কাঁদতে শুরু করতেন। গ্রামের মানুষ বলল ওকে ভূতে ধরেছে, আর সেটাই স্বাভাবিক। এরকম ঘটনা গ্রামে ঘটলে লোকেরা তখনকার দিনে ভূত ঢুকেছে বলেই বলতো। একদিন মাঝরাতে সবাই শুনল রেনু বেগমের চিৎকার। সবাই ছুটে গিয়ে দেখল তিনি উঠোনে দাঁড়িয়ে আছেন, চোখ লাল, চুল এলোমেলো, আর তিনি বলছেন, ওরা ডাকছে আমাকে, বাঁশঝাড়ের ভেতর থেকে ডাকছে, আমায় যেতে হবে, আমি যাব। কিন্তু রেনু বেগম আর যেতে পারলেন না। কিছুক্ষণ পরেই তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান।
কথা ছড়িয়ে পড়ল চারিদিকে। পাশের গ্রাম থেকে এক বৃদ্ধ মহিলা রেনু বেগমের গ্রামে এসে বলে, অনেক বছর আগে ওই বাঁশঝাড়ের পাশে একটা ছোট্ট বাড়ি ছিল, একটা মেয়ে থাকতো ওখানে। সেই মেয়েটি আত্মহত্যা করেছিল কারণ তার বিয়ে ভেঙে যায়। বাড়ির লোকেরা তাকে বলে কুলক্ষণা, অপয়া, লগ্নভ্রষ্টা। মেয়েটির নাম ছিল রহিমা, আর তারই আত্মা রেনু বেগমের মধ্যে ঢুকেছে। বৃদ্ধার কথা শুনে সেখানকার মানুষও বিশ্বাস করতে লাগলো যে রেনু বেগমের মধ্যে সেই রহিমার আত্মাই ভর করেছে। গ্রামের মুরব্বীরা স্থানীয় এক ফকিরকে ডেকে আনলেন আর ঝাড়ফুঁকও হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, যতবার ঝাড়ফুঁক করা হতো রেনু বেগম ততবার অস্বাভাবিক শক্তি দেখাতেন। একজন মানুষকে এক হাতেই ছুঁড়ে ফেলে দিতেন, চিৎকার করতেন ভয়ঙ্কর গলায়। অনেক চেষ্টা করেও রেনু বেগমকে সুস্থ করা গেল না, আর এক রাতে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। কিন্তু বেশি খুঁজতে হলো না তাকে। সকালবেলা সবাই দল বেঁধে যখন বাঁশঝাড়ে গিয়ে ঢুকলো, সবাই দেখতে পেল সেইখানকার এক গাছে রেনু বেগম গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলছে। রেনু বেগম তো মারা গেলেন, কিন্তু গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে যে রেনু বেগমকে সেই রহিমার আত্মাই টেনে নিয়ে গিয়েছিল। আজও গভীর রাতে ওই বাঁশঝাড়ের কাছ দিয়ে কেউ যদি হেঁটে যায়, তারা নাকি একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। অনেকে আবার দেখতে পায় সাদা শাড়ি পরিহিতা একটি মেয়ের অবয়ব। তাই সূর্য ডুবে রাত নামলে সেই পথ দিয়ে মানুষ হাঁটা চলা বন্ধ করে দিয়েছিল। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। ছোট্ট একটা ঘটনা শুনলাম, চট্টগ্রাম বাংলাদেশ থেকে আমাদের নাম না জানা বন্ধু পাঠিয়েছে। এরকম ছোট ঘটনা কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। তারাপীঠের এক হোটেলে এক 14 জনের পরিবারের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা উন্মেষ আমাদেরকে লিখে পাঠিয়েছে। এই ঘটনাটা যার জবানিতে উন্মেষ আমাদেরকে লিখেছে তার নাম দেবাশিস পাল। তবে এই নাম কাল্পনিক, আসল নাম উন্মেষ আমাদেরকে এই ঘটনায় বদলে দিয়েছে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 343 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার নাম দেবাশিস পাল। পেশায় আমি কলকাতার এক প্রাইভেট ফার্মে কাজ করি। ঘটনাটা খুব বেশি আগের নয়, 2019 সালের দুর্গাপুজোর কিছুটা আগে। আমাদের বড় যৌথ পরিবার 14 জন, সকলেই নির্ধারণ করলাম আমার মায়ের ইচ্ছা পূরণ করতে তারাপীঠে মায়ের দর্শন করতে যাব। পরিবারে দাদা, বৌদি, আমি, আমার স্ত্রী, 2 সন্তান, বাবা, মা, ছোট কাকা, কাকিমা, তাদের ছেলে মেয়ে আর এক পিসিমা, সবাই মিলে প্ল্যান করে ফেললাম তারাপীঠ যাওয়ার। ভ্রমণের পরিকল্পনাও হলো। নির্দিষ্ট দিনে সকালবেলায় আমরা ট্রেনে রওনা দিলাম হাওড়া থেকে রামপুরহাটের দিকে। রেলপথে যাত্রা ভালোই কাটল। বিকেল 4:30টার দিকে রামপুরহাট পৌঁছে এক বড় ভ্যান গাড়ি ভাড়া করে আমরা তারাপীঠে ঢুকলাম। তারাপীঠে পৌঁছানোর পর মন্দিরের কাছাকাছি একটা হোটেল বুকিং ছিল। হোটেলটার নাম আমি এখানে রাখছি শান্তি ভিলা। নামটা শুনে শান্তির ভাব আসলেও পরবর্তী 24 ঘন্টায় আমাদের সাথে যা অভিজ্ঞতা হয়েছিল তা আমি আজও স্বপ্নে দেখলে ভয় পেয়ে যাই। সারা শরীর ঘেমে ওঠে। হোটেলটা ছিল 3 তলা, লাল ইটের রঙের। সামনে ছোট্ট একটা বাগান, পেছনে একটা ছোট্ট পুকুরের মতো জলাশয়। ম্যানেজার গোফালা এক ভদ্রলোক, নাম রমেন বাবু, তবে এই নাম আমি বদলে দিয়েছি। আমাদের ঘর দেখালেন। আমরা 5টা বড় রুম নিলাম যাতে সবাই আরামে থাকতে পারি।
কম রুম নিয়ে ঠাসাঠাসি করে থাকার দরকার কি? রুমগুলোতে পুরনো কাঠের আসবাব, দেওয়ালে ফ্যাকাশে হলুদ রং, আর বাতাসে এক ধরনের আর্দ্র গন্ধ ছিল। জানলার বাইরে নারকেল গাছের সারি আর দূরে মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছিল। তার থেকেই বোঝা যায় যে এই হোটেল থেকে মন্দিরের দূরত্ব একেবারেই কম। আমরা ঠিক করলাম প্রথমে সবাই স্নান খাওয়া সেরে সন্ধ্যায় মন্দিরে যাব। প্ল্যান মাফিক তেমনই হলো। মায়ের দর্শন শেষে রাত 9টার দিকে হোটেলে ফিরলাম। খাওয়া দাওয়ার পর সবাই আড্ডা দিচ্ছিলাম। শিশুরা খেলছিল, বয়স্করা পুরনো গল্প করছিল। রাত প্রায় 11টার দিকে সবাই যে যার ঘরে ঢুকে পড়ল। আমি, আমার স্ত্রী আর আমার 2 ছেলে একটা রুমেই ছিলাম। রুম নাম্বার 203, দ্বিতীয় তলায়, করিডোরের শেষের ঘর। রাত প্রায় 12:30টার দিকে আমি হঠাৎ করিডোর থেকে এক ধরনের কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ শুনতে পেলাম, যেন কেউ ভারী কিছু মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো কর্মচারী টেবিল বা খাট সরাচ্ছে, কিন্তু সেই শব্দ থেমে গিয়ে আবার শুরু হলো ধীর টেনে নিয়ে যাওয়ার ঘস ঘস শব্দ। আমার স্ত্রী হঠাৎ জেগে উঠে বলল, বাবা, এই হোটেলের লোকজন কি এই সময়ও কাজ করে নাকি? কিন্তু আমি বললাম, হয়তো করে, কিন্তু আওয়াজটা কেমন যেন অদ্ভুত। তারপর হঠাৎ দরজার কাছে এসে থেমে গেল শব্দটা। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর টপ টপ করে জল পড়ার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু করিডোরের ভেতর তো কোনো কল নেই। আমি কৌতূহল সামলাতে না পেরে আমার স্ত্রীর অনেক বারণ সত্ত্বেও আমি দরজাটা আস্তে করে খুলে বাইরে তাকালাম। করিডোরে একটা হালকা হলুদ নাইট ল্যাম্প জ্বলছিল, আর সেই আলোতেই লম্বা করিডোরটা দেখা যাচ্ছে। প্রায় 25 ফুট লম্বা হবে। আর করিডোরের এক প্রান্তে আমি দেখতে পেলাম একটা কালো লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে। ছায়াটা নড়ছিল না, শুধু দাঁড়িয়েছিল, মাথাটা যেন একটু কাত করা। কি ভয়াবহ সেই দৃশ্য, যেটা দেখে আমার বুকের ভেতরটা ধক ধক করতে শুরু করলো। হৃৎপিণ্ড যেন বুকের খাঁচার মধ্যে ধাক্কা মারছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো অতিথি বা কর্মচারী হবে, কিন্তু ছায়াটা অস্বাভাবিক লম্বা, প্রায় 6 ফুটেরও বেশি, আর মাথায় অজস্র চুল, বেশ লম্বা, মেয়েদের মতো। আমার স্ত্রী সেই মুহূর্তে আমাকে ডাকলো, কি গো, কি দেখছো? আমি ভেতরে স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, এই এসো, হ্যাঁ, একটা জিনিস দেখাই। আমার স্ত্রী উঠে আসতে আমি তাকে করিডোরের এক প্রান্তে দেখাতে যাব, দেখি করিডোর একদম ফাঁকা। সেই মুহূর্তে বুকের মধ্যে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট খেতে খেতে জানতে পারলাম শুধু আমরাই নয়, আমার কাকিমা, পিসিমা মাঝরাতের দিকে তাদেরও এমনই অভিজ্ঞতা হয়েছে যেমন আমার হয়েছিল। শুধু তারা দরজা খুলে বেরোননি। আমার কাকিমা প্রথমে বললেন আমাদের রুমের জানলার বাইরে কেউ যেন টোকা মারছিল, কিন্তু জানলা খুলে দেখলাম সেখানে কেউ নেই। পিসিমা বললেন আমাদের ঘরে এক সময় মনে হলো কেউ দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি দরজার কাছে গিয়ে শুনলাম, কিন্তু সেই নিঃশ্বাস পড়ার শব্দটা তৎক্ষণাৎ থেমে যায়। তারপর এ কথা সে কথায় বিষয়টা আমাদের মাথা থেকেই বেরিয়ে গেল। সবাই এই বলেই নিজেদের আশ্বস্ত করলাম যে কোনো গেস্ট হয়তো রাতের বেলায় এসে চেক ইন করেছে, তারাই হবে। কিন্তু আমার ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছিল। কেন সেটা বলতে পারবো না। সেই দিনই দুপুরের দিকে হোটেলের বারান্দায় বসে রমেনবাবুর সাথে গল্প করতে গিয়ে আমি হালকা গলায় আমার অভিজ্ঞতার কথা বললাম। তিনি প্রথমে একেবারে চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কাউকে বলবেন না, যেটা বলছি নিজের মধ্যেই রাখবেন। এই হোটেল আগে এক ধনী ব্যবসায়ীর ছিল। তার মেয়ে নাকি এখানে এক রাতে ওই পেছনের যে জলাশয়টা দেখছেন সেইখানেই নাকি পড়ে মারা যায়। লোকে বলে মেয়েটাকে নাকি কেউ ঠেলে ফেলে দিয়েছিল, আর তারপর থেকেই রাতের বেলায় মাঝে মাঝে করিডোর দিয়ে নাকি সে হাঁটা চলা করে।
কিন্তু কাউকে ক্ষতি করে না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম রমেনবাবুকে, আপনি বিশ্বাস করেন? তিনি হালকা হেসে বললেন, আমি কারোর সামনে কিছু বলি না, কিন্তু রাত্রে ওই তলায় আমি একা আসি না, আর গেস্টরাও সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়েই থাকে। সেই দিন রাতে আমরা মন্দিরে গেলাম, ফেরার পথে মিষ্টি খেলাম, সব কিছু স্বাভাবিকই ছিল। কিন্তু রাত 1টার দিকে আমরা সবাই যখন ঘুমিয়ে পড়েছি, হঠাৎ আমার ছেলেটা চিৎকার করে বলে উঠল, বাবা বাবা, ও কে দাঁড়িয়ে আছে, ও কে? আমি তড়ি ঘড়ি উঠে বসলাম। জানলার কাছে চাঁদের আলোয় একটা ফ্যাকাশে মেলি মুখ দেখা গেল। চোখ দুটো যেন কুয়াশায় ঢাকা, তার ঠোঁটে হালকা হাসি, গায়ের কাপড় ভিজে ঝুলে আছে, যেন জল থেকে সদ্য উঠে এসেছে। আমি ছুটে গিয়ে জানলা বন্ধ করলাম, কিন্তু মনে হলো গায়ের মধ্যে একটা জলের ছিটে এসে পড়ল, আর বাইরে থেকে শুনতে পেলাম একটা চাপা হাসির শব্দ। আমার স্ত্রী কাঁপা গলায় বলল, ও কি গো, চলো এখনই এই রুম ছাড়ি। 5 মিনিট পর আমি অনেক সাহস করে দরজা খুলে করিডোরে বেরোতেই দেখি আজও করিডোরের অন্য প্রান্তে সেই ভেজা জামা কাপড় পরা মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে। আমি চুপচাপ ঘরে ঢুকে দরজায় ছিটকিনি দিয়ে দিই, আর সারা রাত আমি জেগে থাকি। আমার ছেলেরা আর বউ এই জেনে শান্তিতে ঘুমায় যে ওরা ঘুমালে আমি জেগে থাকব। পরের সকালটা ছিল ভয়াবহ। রাতভর শুধু আমরা নয়, প্রায় সবার সাথেই কিছু না কিছু ঘটনা ঘটেছে। কারোর রুমের দরজা নাকি নিজে নিজে খুলেছে, কারোর মাথার কাছে কেউ এসে ফিসফিস করেছে, আবার কারোর গায়ে নাকি রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় জলের ছিটে গায়ে পড়েছে। সবাই মিলে ঠিক করলাম যে আজই হোটেল ছাড়বো। রমেনবাবুকে জানাতে তিনি বললেন, আজকে একটু বেলার দিকে একজন সাধু বাবা আসছেন। অনেক দিন ধরেই আমাকে আমার বন্ধু সাধনবাবু বলছিল এই সাধু বাবার কথা, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। আপনাদের সাথে যা ঘটছে, আপনারা ভদ্র সন্তান, আপনারা কি মিথ্যে কথা বলবেন? তাই ভাবলাম সেই সাধু বাবাকে ডেকে পাঠাই। সাধু বাবা যখন এলেন, তাকে দেখে ঠিক সাধু বাবা বলে মনে হয় না, কিন্তু চোখের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি। তিনি হোটেলের করিডোরে ধূপ ধুনো জ্বালিয়ে কি সব মন্ত্র পড়তে লাগলেন। তারপর সব শেষে রমেনবাবুর নিচের রিসেপশন ঘরে যখন বসলেন, আমরাও সেখানে গিয়ে ভিড় করলাম। তিনি আমাদের জানালেন যে এখানে আটকে আছে এক মেয়ে আর এক বৃদ্ধ লোকের আত্মা। রমেনবাবুকে উদ্দেশ্য করে সাধু বাবা বলেন, মেয়েটি দুর্ঘটনায় মারা যায়নি, তাকে হত্যা করে এই বাড়ির পেছনের জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল। যখন এই বাড়ি হোটেলে পরিণত হয়নি, তখন তারা এই বাড়িতেই থাকতো। আর যে বৃদ্ধ লোকটার কথা বলছি, সে ছিল সেই মেয়েটির দাদু। নাতনি হারানোর শোকে সেই বৃদ্ধ এই বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর সাধু বাবা হোটেলের পেছনের সেই জলাশয়ের পাড়ে গিয়ে কিছু পুজো বিধি সম্পন্ন করেন, কিন্তু সেই দিন সন্ধেবেলাতেই আমরা হোটেল ছাড়লাম। রমেনবাবুর লোকটা বেশ ভালোই ছিল, তার সঙ্গে সেই ঘটনার বহুদিন পর একবার ফোনে কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যে আমরা চলে আসার কয়েক মাস পর নাকি হোটেলটা বন্ধ হয়ে যায়। হোটেলের মালিক নাকি বলেছে এই বাড়ি একেবারে ভেঙে ফেলে নতুন বাড়ি তোলা হবে। আমাদের পরিবার আজও যখন তারাপীঠে যায়, সেই হোটেলের দিকে আজও তাকায় না। আমি এখনো মাঝে মধ্যে স্বপ্নে সেই কুয়াশাচ্ছন্ন চোখগুলো দেখতে পাই, আর দেখতে পাই সেই মেয়েটির মুখখানি দূর থেকে তাকিয়ে সে হাসছে। কানের মধ্যেই মাঝে মাঝে বেজে ওঠে কিছু একটা ভারী জিনিস ঘস ঘস করে টেনে নিয়ে যাওয়ার শব্দ। সাধু বাবা বলেছিলেন যে হয়তো সেই বৃদ্ধ মানুষটি তার নাতনির দেহ উদ্ধার করে সেই পুকুর থেকে, তারপর তার মৃতদেহ সেই করিডোর দিয়ে টেনে নিয়ে আসেন। এই হলো আমাদের 14 জনের পরিবারের তারাপীঠের সেই ভয়ঙ্কর রাত্রের অভিজ্ঞতা। সত্যি বলতে আমি নিজে বিশ্বাস না করলেও ওই রাতের পর থেকে আমি ভূত বলে কিছু নেই এ কথা আর বলতে পারি না। প্রেত পক্ষ
এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। তারাপীঠের ঘটনা কিন্তু সবসময় একটা স্পাইন চিলিং ঘটনা হয়। তারাপীঠের ঘটনার মধ্যে থাকে একটা অদ্ভুত সাসপেন্স, একটা অদ্ভুত ভয়। কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের মধ্যে অনেকেই যারা আগে ঘটনা পাঠাতে অনেকদিন ঘটনা পাঠাচ্ছ না, তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন আমাদেরকে ঘটনা পাঠায়। আর এই রিকোয়েস্ট তো সবার জন্যই থাকছে, কেননা ঘটনা হচ্ছে আমাদের কন্টেন্ট। আর ভালো ঘটনা পাঠালে অবশ্যই আমাদের চ্যানেলে পড়ে শোনানো হবে। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে সোমনাথ দাস, আদি বাম্মিম, সুদেশনা সিনহা রয়, জয়া বণিক লিখেছে কেমন আছো রাজদা, অনেকদিন পর কমেন্ট করলাম। সত্যি কথা বলতে এখন নতুন চাকরিতে জয়েন করেছি বলে কাজের চাপে একটু ঘটনা শুনতে লেট হয়ে যাচ্ছে, বাট ডাউনলোড করে হলেও ঠিকই শুনে নেই ঘটনা। শুধু কমেন্ট করা হয়ে ওঠে না খুব সুন্দর ঘটনাগুলো। কংগ্রাচুলেশনস জয়াকে নতুন চাকরির জন্যে। হ্যাঁ, ঘটনা কিন্তু শুনতে হবে আর কমেন্টও করতে হবে। কমেন্ট করেছে নিবেদিতা হালদার, অজন্তা হোর, মহাশ্বেতা দাস, অনিন্দিতা চক্রবর্তী লিখেছে গলা কাটা ভূতের কথা আমি আমার মায়ের মুখে শুনেছিলাম। মারা যখন নৈহাটির প্রথম আসে তখন তো আর এত দোকানপাট ছিল না। তারপর বড়দা ব্রিজ ছিল, যেখানে আগে যুদ্ধের সময় মানুষের কাটা বডি ফেলা হতো। এইরকম এক পূর্ণিমার রাতে টয়লেট করতে গিয়ে আমার মা দেখেছিল দূরে রাস্তার ওপর দিয়ে একটা কিছু ভেসে আসছে, মানুষের মতোই, কিন্তু তার মাথা নেই। বাবা, অদ্ভুত একটা কথা শেয়ার করেছে অনিন্দিতা। আরো লিখেছে যে আর বর্লি চার্চের স্টোরিটাও খুব ভালো লেগেছে। আমাদের এখানকার ডাউহিল চার্চটাও খুব হন্টেড। এর পেছনে তো অনেক স্টোরি আছে যা আমাদের অজানা। রাজদা, এরকম রিয়েল স্টোরি থাকলে শুনিও। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইরকম হন্টেড অনেক স্টোরি আছে যার স্টোরি আমরা জানি না। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই কথা যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম অনেক রহস্যজনক জায়গা রয়েছে যার কথা আমরা এখনো জানি না। কমেন্ট করেছে শ্যাডো ওয়ারিয়ার, লিখেছে এই সময়ের জন্য অপেক্ষায় থাকি ঘটনা শোনার জন্য, ত্রিপুরা থেকে ঘটনা শুনছি। কমেন্ট করেছে অনির্বাণ বিশ্বাস আর চুমকি ঘোষ। এই সবকটা কমেন্টই এসছে দ্য কনজিউরিং সিনেমার নানের আর ভৌতিক বর্লি চার্চের আসল ঘটনা প্রেতপক্ষের 341 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা। Okay guys, it's just me and Lucy up here. I was just listening to music. I was on the laptop and we're hearing something in the kitchen. Holy shit, holy shit, holy shit. Come on, Lou, come on. Hello? Hello? What the f? Oh, f. What the f? What the f? Alexa! Stop the music! Alexa, stop! What the f?
In the name of Jesus Christ, I ask you to leave this house right now. What the f? Who goes there? Somebody's in there. You better come out right now. I got a knife on me right now. Come out right now. Ah! In the name of Jesus Christ, I ask you to come out. Who's in here? Who's in here right now? You better come out. Oh shit, look at this ladder. It's like a secret door or something. When we try to get up it, should I'm not doing it. Should I? I'm not. You can go. I am. No. Something's gonna fall out of there. Man, shut up. Damn it. I'm around. I can't take it. Right Oh now. god. I'm so scared. Shit. Oh no. Oh my god. Turn the light. Listen. Oh shit, that's fucking piano. Is that piano? Come on. See the guy out there? Is that door open? Is that door open? Shit, she left the door open. Oh, should we stay in here for a second? No. We gotta stay. We gotta see what happens. This could be priceless. Come on. I gotta make it out alive. I want to see my mama. Alright. We gotta try to make it. Alright, just run. Go. The door's locked. What do we do? Dude? We gotta make it run. Oh my god. Alright, go. Oh my god, holy shit. Holy shit. The music stopped playing. Go. Shit. He's following. Oh god.
Es que te estoy enfocando a las boobies. Ah, no mames. ¿Qué? Pasó algo. ¿Qué pasó? No mames. A ver, ven. No mames, pasó algo, te lo juro que pasó algo, ¿Se mueve ya? ¿Se mueve? Vete a la verga. Yo no voy. No mames.